নির্বিচারে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা ফোনালাপে সত্যতা নিশ্চিত করল বিবিসি। উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। গণহত্যার নির্দেশদাতা হিসেবে হাসিনা এবং আওয়ামী লীগের বিচার চাইলেন মির্জা ফখরুল। জনগণের ইচ্ছাতে দ্রুত নির্বাচন চায় বিএনপি। জুলাই আগস্ট সব হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা। চুয়াডাঙ্গায় পথসভায় এনসিপি নেতারা স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। রাতের ভোটে সহায়তার বিনিময়ে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ। দুদকের 2 সাবেক কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি নিয়ে ওয়াশিংটনে 2য় দফা বৈঠক। গার্মেন্টস শিল্প বাঁচাতে দর কষাকষি তাগিদ ব্যবসায়ীদের। টানা বৃষ্টিতে রাজধানী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ভোগান্তি। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 20টি স্থানে ভাঙন, 30 জন প্লাবিত। এবং পুতিনকে নিয়ে ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা। কিয়েভকে আরও অস্ত্র দেবেন মার্কিন প্রেসিডেন্ট। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম, সাথে আছে বিপাশা চক্রবর্তী। গেল বছরে জুলাই ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও বিশ্লেষণ করে এমন সত্যতা খুঁজে পেয়েছে বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই। তবে সব অভিযোগ অস্বীকার করেছে হাসিনা এবং তার দল। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। গেল বছর জুলাইয়ে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে সূচিত হয় জুলাই বিপ্লব। ঐতিহাসিক এ আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী দমন পীড়নের অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি ফাঁস হওয়া অডিওতে এমন সত্যতা খুঁজে পেয়েছে বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন। বিবিসি জানায় ফোন কলটি রেকর্ড করেছিল বাংলাদেশের সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার। এই ফোন কলের অডিওটি কে ফাঁস করেছে তা জানা যায়নি, তবে এটি অনলাইনে প্রকাশিত হয় চলতি বছরের মার্চের শুরুতে। রেকর্ডটির নিরপেক্ষতা যাচাইয়ের জন্য সেটি ফরেনসিক প্রতিষ্ঠান এয়ারশটের কাছে পাঠায় বিবিসি। প্রতিষ্ঠানটি জানায় এতে কোনো সম্পাদনা, কাটছাঁট বা কৃত্রিম শব্দ সংযোজনের প্রমাণ পাওয়া যায়নি। অডিওটি সম্পর্কে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেন, দলের কোনো সিনিয়র নেতা এমনকি প্রধানমন্ত্রী নিজেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সে সময় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো পরিস্থিতির আলোকে এবং প্রাণহানি কমানোর উদ্দেশ্য বলেও দাবি তার। এদিকে এই অডিও ক্লিপটি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে মূল প্রমাণ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই মামলাটি চলছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। মারণাস্ত্র ব্যবহার এবং নির্বিচারে গুলির নির্দেশ দেওয়া নিয়ে শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা বাড়াবে। বিবিসি আই এর এই ডকুমেন্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। ফাঁস হওয়া ফোনালাপ যাচাই করে তৈরি এই প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে শক্ত ডকুমেন্ট হবে বলে মনে করছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ক্ষমতায় টিকে থাকতে সে সময় এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তবে ফোনালাপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছিল নানা মহল। মঙ্গলবার জুলাই গণহত্যার বিস্তারিত নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, যেখানে উঠে আসে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও ক্লিপটি। বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, মারণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে সিআইডি, তবে এই প্রতিবেদন আরও স্বচ্ছতা বাড়াবে। আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই
তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। তিনি আরো বলেন, এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। আমাদের এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। অভিযোগ গঠন হলে বিচার কাজে আরও এক ধাপ এগিয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের দায় থাকলে এরও বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণ চায় বলেই বিএনপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, সংস্কার এবং নির্বাচনের মধ্যে বিরোধ নেই, তাই যারা নির্বাচন পেছাতে চায় তাদের আরও ভেবে দেখা উচিত। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তাদের আরও ভেবে দেখা উচিত। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলে। প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ঘিরে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ দলীয়ভাবে অপরাধ করলে দলেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যে টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিড আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। গণতন্ত্রের প্রতি লড়াই চলছে জানিয়ে মহাসচিব বলেন, জনগণ নির্বাচন চায় বলেই বিএনপি এ দাবি তুলেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে চুয়াডাঙ্গার পথসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় ভারতের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দখলদার এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে এনসিপি লড়াই চলবে। আর দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম হয়েছে। খায়রুজ্জামান সেতুর তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার নবম দিনের কর্মসূচিতে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটে। আলমডাঙ্গা উপজেলায় পদযাত্রা পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের পাশে এসে দাঁড়ায়। এ সময় হাত মেলানোর জন্য তারা এগিয়ে এলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শিক্ষার্থীদের ক্লাস ফেলে অনুষ্ঠানে আসা ঠিক হয়নি, তবে তাদের এই ভালোবাসাতে মুগ্ধও হন তিনি। পরে পথসভায় সার্জিস বলেন, এক বছরেও স্বপ্নের বাংলাদেশ হয়নি, তাই গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাই দায়ী। দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণঅভ্যুত্থানের পরে আমরা একটা বৈষম্যহীন, একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি
নানা ধরনের রাজনৈতিক অন্তর্গতনে বহু মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব পুরো বাংলাদেশকে ছেয়ে গিয়েছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। আপনাদের এলাকার দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্ব নিয়ে কথা বলুন। যেই প্রতিবাদের জোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে, সেই জোয়ার বন্ধ করবেন না। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করেন নাহিদ। বলেন, বাংলাদেশের মানচিত্র রক্ষা করা ছাত্র ও যুবকদের দায়িত্ব। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে 12 জন সাবেক সচিব এবং বিচারকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তালিকায় আছে দুদকের সাবেক 2 কমিশনারও। এদিন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। 2018 সালে জাতীয় নির্বাচনে সফলভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পুরস্কার হিসেবে সচিব পদমর্যাদার 12 কর্মকর্তার জন্য শত কোটি টাকা ব্যয়ে 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার। 2024 সালের 26 মে ভবনটি নির্মাণের কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। ভবনটি বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। এতে অনিয়মের প্রাথমিক প্রমাণও মেলে। নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ সচিব পদমর্যাদায় 12 কর্মকর্তার, যাদের বেশিরভাগই 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক। মঙ্গলবার এসব বরাদ্দ বাতিল করে গণপূর্ত মন্ত্রণালয়। এর মাঝে বরাদ্দের অনিয়মের খোঁজে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। তারা বলছে, বরাদ্দ বাতিলের সঙ্গে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই। ফ্ল্যাট বরাদ্দের সাথে দুদকের যে অনুসন্ধান কার্যক্রম সম্পূর্ণ আলাদা। কারণ দুদক দেখবে ওই বরাদ্দে কি অনিয়ম হয়েছে। এদিকে 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 15 কোটি 57 লাখ টাকারও বেশি সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে আজ খুলনা সজাগায় একটি মামলা করা হয়েছে। একই দিন দুদকে আসেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে আজ। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ওয়াশিংটনে হবে এই আলোচনা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে বাংলাদেশি পণ্যে 35% বর্ধিত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজার হারাতে পারে দেশের অনেক গার্মেন্টস ব্যবসায়ী। বন্ধ হয়ে যাবে অনেক কারখানা, পথে বসবে হাজার হাজার শ্রমিক। তাই সরকারকে এখনই দর কষাকষির সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন লুৎফর কবির। ঘুরছে বাংলাদেশের পোশাক তৈরি শিল্পের চাকা। পুরোদমে ব্যস্ত গার্মেন্টস শ্রমিকরা। দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের 35% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় কারখানার চাকা কতদিন ঘুরবে এমন প্রশ্ন ব্যবসায়ীদের। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশে রাজনৈতিক টালমাটালে এমনিতেই অস্থিরতায় পোশাক শিল্প, তার উপর চোখ রাঙাচ্ছে মার্কিন শুল্ক। এসব নিয়ে অস্বস্তিতে ব্যবসায়ীরা। মার্কিন অতিরিক্ত শুল্ক আমাদের জন্য বড় দুঃসংবাদ। এখন পুনর্বিবেচনার সুযোগ রেখেছে ট্রাম্প। দুঃখজনক হলেও সত্যি, গত 3 মাসেও বিষয়টি সমাধান করতে পারিনি আমরা। সেক্ষেত্রে আগামী 3 সপ্তাহে আশা দেখছি না। যেসব প্রতিষ্ঠান মার্কিন অর্ডার নিয়ে কাজ করছে এবং পাইপলাইনে আছে, তাদের জন্য কঠিন সময়। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে $869 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশের মোট রপ্তানি আয়ের 18% বেশি। এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রপ্তানি বাংলাদেশি পণ্যের 87% বেশি তৈরি পোশাক। সুতরাং ট্রাম্প প্রশাসনের শুল্ক কার্যকর হলে বড় ধাক্কাটা পড়বে পোশাক খাতেই। বাংলাদেশের পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। বাজার ধরে রাখতে সময়, শ্রম, ঘাম, কারখানা উন্নয়ন ও বিনিয়োগ করতে হয়েছে আমাদের।
বর্তমান বাস্তবতায় কিছু ব্যবসা হারাবো হয়তো, যেভাবে এগোনো উচিত ছিল তা সম্ভব হবে না। বাংলাদেশ সহ 14 দেশে পণ্য শুল্ক হার নির্ধারণ করে একযোগে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে নাম নেই প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের, যা বাংলাদেশের পোশাক শিল্পে এক অশনি সংকেত। যেসব কারখানা যুক্তরাষ্ট্রে 50% বা তার চেয়ে বেশি রপ্তানি করে, শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে এসব কারখানা। এমন সময় শীঘ্রই বিকল্প বাজার ধরা সম্ভব নয় বলছেন এ ব্যবসায়ী। আমরা অনেক পুরনো ব্যবসায়ী। 1977 সালে ব্যবসাটা শুরু করেন আমার বাবা। নতুন করে শুল্ক আরোপ হলে আমরা মারা যাব। শেষ পর্যন্ত কফিনে আমাকেই পেরেক ঠুকতে হবে। আসন্ন সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে গঠনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা প্রতিবন্ধকতা থাকলেও যেসব সংস্কারে হাত দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংকের পরামর্শে নয়, নিজেদের স্বার্থে সংস্কার করা হচ্ছে। 18 লাখ লোক রিটার্ন জমা দিয়েছে, যার 70% জিরো রিটার্ন। এমন হিসাব বিশ্বাসযোগ্য নয়। এর স্বচ্ছতা নিশ্চিত দরকার বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আমরা চেষ্টা করছি সেভাবে এইদিকে কিন্তু আসলে আমাদের যারা আছে আমরা এবং যারা কর্মকর্তা আছে তারা ব্যবসায়ীরা কিন্তু সবাই আমাদের উপরে এগুলো করে। আর বিশেষ করে বিদেশি যারা আমাদের দাতা সংস্থা আছে বা বিদেশি যারা ভেন্ডার আছে এবং এই যে সম্মানের মধ্যে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে নিজের জন্য। রাজধানীতে কয়েকদিন ধরেই থেমে থেমে হচ্ছে টানা বৃষ্টি। মাস জুড়ে এই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়কে জলাবদ্ধতা এবং যানবাহন সংকটে এই দুর্ভোগে পড়েন সব শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রাজধানীতে টানা বৃষ্টি জনজীবনে ফেলেছে বড় ধরনের প্রভাব। চলতি জুলাই মাস জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, রাস্তায় দেখা মেলে যানজটের। টানা বৃষ্টিতে দুর্ভোগে স্কুলগামী শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। রাস্তায় বাসের সংকট ও অতিরিক্ত যাত্রী চাপের কারণে বিপাকে পড়েন নগরবাসী। উপযুক্ত যাত্রী ছাউনি নেই, আমাদের হয় কোনো দোকানের সামনে দাঁড়াইতে হচ্ছে কিংবা রাস্তার ফুটপাতে দাঁড়াইতে হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাওয়া লাগতেছে। বৃষ্টিতে ভিজলে তো ভাই পানিবাহিত রোগ, জ্বর, ঠান্ডা, সর্দি কাশি আছি। রাস্তাঘাটে পানি জমে থাকে, কোনো পরিবর্তন নেই। যাত্রী কম আছে এখন, আর বেশিরভাগ যাচ্ছে অটো যাচ্ছে, বা রিক্সায় তো কম ওঠে। রিক্সাওয়ালারা অতিরিক্ত আমাদের যেতে হবে, যার জন্য অতিরিক্ত বসে থাকে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহ পর্যন্ত ঢাকা সহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা দেখেছি 399 মিলিমিটার ফেনীতে এবং ঢাকায় 77 মিলিমিটার। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। গোটা মাসেই হয়তো বা কম বেশি বৃষ্টিপাত হবে, তবে সেটা হচ্ছে যে কখনো একটু বাড়বে, কখনো হয়তো বা কমে যাবে। এছাড়া উপকূলীয় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী এবং কক্সবাজারে লাখো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে অঙ্গন চৌধুরীর রিপোর্ট। বরিশালে 24 ঘন্টায় 160 কিলোমিটার বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন সড়কে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। নদী বন্দরে 1 নম্বর সতর্কতা জারি থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এই 10 বছরে বরিশালে এই রাস্তাঘাটের ব্যাপারে বা এই যে পানি নিষ্কাশনের ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিয়েছে, এই ব্যাপারটা আমরা এখনো দেখি নাই। হাতেবালি কলেজ ওই রাস্তায় পাশ বেশি পানি আর কি, আরো উঠতে যায় পানি। তারপরে বগুড়া রোডে পানি,
আর অন্য জায়গায় পানি আছে, এই যে সদরে পানি আছে। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি। গত 24 ঘন্টায় 208 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি আরও 4 থেকে 5 দিন স্থায়ী হতে পারে। কক্সবাজার জেলার রামু উপজেলায় বাঘখালী নদীর মোহনায় 8টি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। অনেকের ঘরবাড়ি ইতিমধ্যেই নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গন মিলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারি সহায়তার পাশাপাশি দ্রুত কার্যকরী ব্যবস্থা দেখতে চাচ্ছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টি আর উজানের ঢলে ফেনীর মহুরী এবং সিলোনিয়া নদীর 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। 30টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ রয়েছে পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল। এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখেছি যে ফেনীর মহুরী এবং সিলোনিয়া নদীর 20টি পয়েন্টে এখনো পর্যন্ত ভাঙনের খবর আমরা পেয়েছি। এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে এমন তথ্য জানাচ্ছেন। তবে এই ভাঙনের ফলে নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে 20-25টি গ্রাম প্লাবিত হলেও কিন্তু বিকেলের বাড়ার সাথে সাথে বিকেলের দিকে কিন্তু সেখানে 30 থেকে 35টি গ্রামের কথা আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে শুনতে পাচ্ছি। তবে এখানকার যে চিত্র, সকালে এক ধরনের চিত্র দেখেছি, বিকেলে আরেক ধরনের চিত্র দেখছি। তবে যতই রাত হচ্ছিল ততই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এক ধরনের যে ভয়ভীতি সেই ধরনের একটা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনী ফুলগাজী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। সেই আঞ্চলিক মহাসড়কে এখনো পানি প্রায় কোমর সমান পানি রয়েছে, কিছু কিছু জায়গায় বুক সমান পানি রয়েছে। তবে এইসব সড়ক দিয়ে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকলেও এতে করে 2-3 উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র পথ হলো এটি, যার কারণে কিন্তু মানুষ অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা কষ্ট করে কিন্তু এই রাস্তাগুলো পাড়ি দিয়ে কিন্তু মানুষ তাদের গন্তব্যে তারা পৌঁছাচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানাচ্ছিলেন যে মহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর প্রায় 20টি স্থানে যে ভাঙন সৃষ্টি হয়েছিল, এই ভাঙনের কবলে পড়ে প্রায় এখানে যে অসংখ্য মানুষ পানিবন্দী রয়েছে। আমরা একজনের সাথে কথা বলতে চাইবো। আমরা তারা সকাল থেকে কাজ করেছে। আসলে আপনারা কি পরিমাণ কাজ করেছেন, কেমন করছেন? ধন্যবাদ। আমরা সকাল দুপুরের পর থেকে আমাদের রেস্কিউ টিম নিয়ে আমরা 2টা টিম নিয়ে এখানে আসছি ফুলগাজী পরশুরামের উদ্দেশ্যে। আমাদের কাজটা ছিল যে যারা আপনার মানে বন্যা প্লাবিত বেশি, যে অঞ্চলগুলো বন্যা প্লাবিত বেশি হয়ে গেছে ওই অঞ্চলের মানুষগুলোকে আমরা আপনার ওখান থেকে আপনার সেফ জোনে নিয়ে এসে আমরা আপনার আশ্রয় কেন্দ্র পৌঁছে দিয়েছি। এবং ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে এখানে জেলা থেকে অনেক স্বেচ্ছাসেবী টিম এসেছে, তারা রেস্কিউ করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর তারা কাজ করছিলেন। তো এই ছিল আমার কাছে বাঁধ ভাঙা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নিলয় জানাচ্ছিলেন অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। ইউক্রেনকে 10টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের কড়া সমালোচনাও করেন তিনি জানান শিগগিরই আসতে পারে মস্কোর উপর নিষেধাজ্ঞা, তবে এতে উল্টো যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে হবে বলে জানিয়েছে ক্রেমলিন। আরও জানাচ্ছেন আরবিদ আফসার। রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে যেন সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ যুদ্ধে হাজার হাজার প্রাণহানি থামাতে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে পারছেন না তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ক্যাবিনেট মিটিংয়ে এ বিষয়ে কথা বলার সময় ট্রাম্পের চেহারায় স্পষ্ট বোঝা যায় চরম হতাশার ছাপ। বলেন রুশ প্রেসিডেন্টকে নিয়ে তিনি একেবারেই খুশি নন। পুতিন ও তার সেনাদের হাতে অনেক মানুষের রক্ত লেগে আছে, এতটুকু স্পষ্ট করে বলে দেই, তাকে নিয়ে আমি একেবারেই সন্তুষ্ট নয়। চলতি সপ্তাহে যুদ্ধে 7,000 মানুষ প্রাণ হারিয়েছে। সিনেটে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার বিল পাশ হয়েছে। এখন সব আমার উপরই নির্ভর করছে।
আবার ইউক্রেনকে 10টি বিধ্বংসী পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার বাজার মূল্য $40 মিলিয়ন। সারফেস টু এয়ার মিসাইলটির পাশাপাশি আরও সামরিক অস্ত্র সরবরাহের কথা জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসকে না জানিয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করেছেন। এমন অভিযোগ ওঠার পরপরই জেলেনস্কির হাতে অস্ত্র তুলে দিচ্ছেন ট্রাম্প। তবে হেগসেথ এর সঙ্গে জড়িত নয়, সাফ জানিয়ে দেন তিনি। অস্ত্র সরবরাহ কে বন্ধ করেছে এটি আপনারাই ভালো জানেন। পুতিন ইউক্রেনের উপর অত্যাচার চালাচ্ছে, অনেক মানুষ মারছে। সেটি প্রতিহত করতে ইউক্রেনের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। এদিকে ইউক্রেনের হাতে কোন কোন অস্ত্র তুলে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য নেই বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। একই সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ অবৈধ। এতে শুধু রুশ উদ্যোক্তারাই নয়, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে অস্ত্র সরবরাহের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে রুশ ইউক্রেন শান্তি আলোচনা আরও পিছিয়ে পড়বে বলে ধারণা করছেন অনেকে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ভ্লাদিমির পুতিনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে 700-রও বেশি ড্রোন এবং 13টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। এতে কিয়েভ সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী। তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দুপক্ষের শান্তি আলোচনার মাঝে এমন হামলা যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে বলে ক্ষোভ জানান তিনি।